ক্লাবে এসেছি, বেশ করেছি। তোমার তাতে কি? তুমি যখন তোমার বউয়ের সাথে ডেটিং এ যাও তখন কোনো সমস্যা হয় না? ও আমার বউ না। মাইন্ড ইউর টাং। কেন? সত্যি কথা হজম হচ্ছে না? তোমরা সবগুলো পুরুষ এক একটা নাটকবাজ। 2 সেকেন্ডও লাগে না তোমাদের একটা ছেড়ে আরেকটা ধরতে। কাপড়ের মতো পার্টনার বদলাও। আর মেয়েরা একটু স্ফূর্তি করতে গেলেই যত দোষ না। শাট ইউর কাউন্ট মাউথ। জায়দানের সদ্যা নির্লিপ্ত কণ্ঠস্বরের মাঝে নির্বিকারতার ছিটাফোঁটা নেই। হিংস্র পশুর অরণ্য কাঁপানো গর্জন যেন। ক্লাবের মিউজিক এবার সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। চারিপাশ গ্রাস করল পিনপতন নীরবতা। হতভম্ব সকলে ফিরে চেয়ে দেখল 6 ফুটি এক রুদ্র মূর্তি দানবকে। ভ্রুর মাঝে তীব্র ক্রোধ কুঞ্চন, চোখের চশমার আড়ালে বাদামি আভায় গুরুতর দৃষ্টি আবদ্ধ, যা তার কাঁধে নিচ অবধি উচ্চতার রমণীর উদ্দেশ্যে। সাবিন দুলে উঠল। জায়দানের হঠাৎ হুঙ্কার তাকে ভড়কে দিয়েছে। হেঁচকি তুলে চোখ পিটপিট করে তাকালো সে। এহেন জায়দানকে তার চেনা নেই। তর্জনী তুলে সাবিনকে শাসালো জায়দান। আমি শেষবার মতন বলছি সাবিন, চুপচাপ এই মুহূর্তে তুমি আমার সাথে চলো। আরেক হেঁচকি তুলল সাবিন। ঢুলতে ঢুলতে বলল, নাহলে কি করবে তুমি? তোমাকে আমি ভয় পাই নাকি? আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। তোমার বউয়ের কাছে যাও। আমার কাছে কি তোমার ধোঁকাবাজ পুরুষ? আহ! নিজের দেহ শূন্যে ভেসে উঠেছে অনুভব করে আতঙ্কে চিৎকার করে বসলো সাবিন। তাকে রীতিমতো পুতুলের মতন করে নিজের কাঁধের উপর ফেললো জায়দান। এক হাতে কোমর চেপে ধরে সুরক্ষিত করলো রমণীর অবস্থান। সাবিন ছটফট করতে করতে ক্রমাগত তার পিঠে দুর্বল কিলঘুষি বসাতে লাগলো। পায়ের হিলজোড়া খুলে গড়িয়ে পড়ে গেল মেঝেতে। ছাড়ো, ছেড়ে দাও আমায়। তুমি বেলাজ, বেহায়া, টাওয়ারের বাচ্চা টাওয়ার। কোনো হেলদোল হলো না জায়দানের মাঝে। অগণিত চোখ তার উপর দৃষ্টি ফেলে রেখেছে, তবুও বেপরোয়া সে আজ। সামান্য ঝুঁকে ডান্স ফ্লোর থেকে সাবিনের হিলজোড়া আঙ্গুলের ডগায় তুলে নিল সে। কই মাছের মতন কিলবিল করা সাবিনকে সে চেপে রাখলো শক্তভাবে। অতঃপর চোখ ঘোরালো সামনের মানুষটার দিকে। ফ্লোরের মাঝে বসে নিজেকে আঁকড়ে ধরে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে আহান। তুই কি ভেবেছিস আজকের পর পার পেয়ে যাবি? জায়দান ঝুঁকে এলো। নিভু নিভু আলাপ আলো তার চেহারায় প্রতিফলিত হলো। বাদামির মাঝে ফুটলো দানবীয় দৃষ্টি। তোকে যদি আর একবার ওর আশেপাশেও দেখতে পাই। খুন করবি? প্রফেসরের ঠোঁট জুড়ে সূক্ষ্মতর এক বিপজ্জনক হাসি রেখা ফুটল। হিমালয়ের ন্যায় হিমশীতল এবং সমুদ্রের ন্যায় এক গভীর কণ্ঠে সে হুমকি দিল। শরীরকে তো মেডিকেল সায়েন্স বাঁচিয়ে নেয়, আমি ধরলে তোর মস্তিষ্ককে সাইকোলজির আব্বাও বাঁচাতে পারবে না। বিহবল চেয়ে থাকলো আহান। এহেন জায়দানকে সে কবু দেখেছে কি? কল্পনা করেছে সদা নির্বিকার সত্তার ভিতর কোনো অশুভতা লুকানো থাকতে পারে? করেনি। সে জানে আছে পাল্টা কিছুই করতে পারবে না। এই রুদ্রমূর্তির বিপক্ষে যাওয়ার অর্থ হয় না। কিন্তু আজকের জন্য সে জায়দানকে কোনোদিনও ছেড়ে দেবে না। মাঝে মাঝে দিতে হলে খেলায় কয়েক ধাপ পিছিয়ে আসতে হয়। আহান তাই নিশ্চুপ রইল। জায়দান আহানের প্রতিক্রিয়া দেখার জন্য দাঁড়ালো না, উল্টো ঘুরে হনহন করে এগুলো। সাবিন তখনও তার কাঁধে অশান্ত হয়ে ঝুলছে, পা দুটো দুলিয়ে ঝটকা দিয়ে যাচ্ছে, তবে বান্দার কোনো পরোয়া নেই। তার কাঁধে খামচে ধরল সাবিন। কানের লতিতে দুর্বল এক কামড় বসিয়ে বলে উঠল, আমাকে ছাড়ো। শাট আপ পিসফুলি বিফোর আই মেক ইউ ফোর্সফুলি। ক্লাব থেকে বেরিয়ে সোজা নিজের বাইকের দিকে হাঁটা দিল জায়দান। একপাশে পার্ক করে রাখা বাইকের অয়েল ট্যাঙ্কের উপর সে বসালো সাবিনকে। রমণীর মুহূর্তে ভারসাম্যহীন হয়ে ঢলে পড়ল। দ্রুত হাতে তাকে ধরে ফেলে নিজের বুকে ঠেকালো জায়দান। সহ্য করতে পারো না যখন এত ড্রিঙ্ক করেছো কেন? তার বুকে মুখ গুজে সাবিন অস্থিতিশীল গলায় বলল, তোমার আম্মুকে জিজ্ঞেস করবো নাকি আমি? হ্যাঁ, আমি সাবিন হোসেন। আমি যা ইচ্ছে তাই করতে পারি। ওকে, নাও শাট আপ অ্যাগেন। জায়দান বাইকে চেপে বসলো। নিজের হেলমেট মাথায় চড়িয়ে সাবিনকে দ্বিতীয় হেলমেট পরাতে যেতে সে ধস্তাধস্তি আরম্ভ করলো। না, আমি যাব না। আমি যাব না তোমার সাথে, কোথাও যাব না। ফালতু লোক। আমি তোমাকে 2 চোখে দেখতে পারি না। ধুলো ধুলো হও, ধুলো হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাও যাও তুমি। আল আলেওয়ালার কাছে যাও। সাবিনের জিহবা জড়িয়ে গিয়েছে। এখন শব্দগুলো তার স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারছে না। তাতে জায়দান এক রাম ধমক দিয়ে উঠল। চুপ, একদম চুপ। আর একটা কথা বলে আই উইল হ্যাভ টু কিস ইউ। শাট আপ।
জায়দানের ধমকে কাজ হলো। হেঁচকি থামিয়ে বাধ্য মেয়েটি হয়ে চুপ করে রইল সাবিন। জায়দান দ্রুত হাতে তাকে হেলমেট পরিয়ে দিল। এখনও সাবিনের শরীর ভারসাম্যহীন দুলছে। লক্ষ্য করে এতক্ষণ যাবৎ এক হাতে ঝুলতে থাকা মোক্ষম অস্ত্র বেল্টটি এবার সে অন্য কাজে লাগালো। সাবিনের কোমরে জড়িয়ে বেল্টের বাকল নিজের পিছনে টেনে বাইকের উপর উভয়কে একসাথে শক্তভাবে বেঁধে ফেলল জায়দান। অতঃপর নিজের ব্লেজার খুলে নিয়ে রমণীর গাউনে মোড়ানো লাস্যময় শরীর ঢেকে ফেলল সম্পূর্ণ। সাবিন দু হাতে তাকে জড়িয়ে ধরে আপন মনে অস্ফুট স্বরে বিড়বিড় করতে থাকলো। হিলা কলি, আলুওয়ালা ভালো না, তুমিও ভালো না। জায়দান টেরটুকুও পেল না কখন তার ঠোঁটের কোণ জুড়ে অত্যন্ত সূক্ষ্ম এক হাসির রেখা ফুটে উঠল। সাবিনকে নিজের মাঝে সম্পূর্ণরূপে সুরক্ষিত করে নিয়ে সে বাইক চালু করলো। সড়ক পথ ধরে ছুটে চলল তার ডুকাটি, আর বুকে আগলে রইল অবাধ্য প্রাক্তন স্ত্রী। আজ হঠাৎ করে রামেন খাওয়া স্বাদ জেগেছে। কিচেনে মৃদু মিউজিকের তালে তালে দুলে দুলে ফুটন্ত পানির পাত্রে রামেনের প্যাকেট খুলে ঢেলে দিল মিসির। চামচ দিয়ে নেড়ে পানি শুকিয়ে আসতে সুরে সুরে শীষ বাজিয়ে উঠল সে। মশলার প্যাকেট ছিঁড়ে মিশিয়ে নিল, সঙ্গে খানিকটা টমেটো সস। যেই মুহূর্তে প্লেটে ঢেলে ঝাল ঝাল স্বাদ আস্বাদন করতে যাবে ওই মুহূর্তে ডিং ডং। বিরক্তিতে ভ্রু কুচকে এলো মিসিরের। ব্যস্ত জীবনের এমনিতেও সময় পাওয়া যায় না। যে একটা দিন একটু বিশ্রামের ছিল তাও পণ্ড করতে কোন পশু হাজির হয়েছে কে জানে। রামেনের বাটি রেখে দিয়ে চেয়ারে ঝুলে থাকা টি শার্ট উদাম গায়ে জড়িয়ে দরজার দিকে এগুলো মিসির। মানে রাত বিরাতেও একটু শান্তিতে। বলতে বলতেই মাঝপথে মিসিরের কণ্ঠ রোধ হয়ে গেল। ডাগর ডাগর গোলাকৃতি চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল ভীষণ বিস্ময়ে। দরজার ওপাশে দাঁড়িয়েছে স্বয়ং বেস্ট ফ্রেন্ড জায়দান। ছেলেটা একা হলে কত অবাক মিসির। ছেলেটা একা হলে এত অবাক হতো না মিসির। তবে তার কোলে কিলবিল করতে থাকা প্রাক্তন স্ত্রীর শরীরটাই মিসিরকে বিস্ময়ের চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়েছে। সাবিন এক হাতে জায়দানের কলার চেপে ধরে আছে, অন্য হাত বায়ুতে ছড়িয়ে কোনো কারণ ছাড়াই ভাঙা কণ্ঠে গেয়ে উঠল। আকাশেতে লক্ষ তালা, তাল কিন্তু এক লালে। ইয়া, মিসিরের চোয়াল ফাঁক হয়ে গেল। আঙ্গুল তুলে সে আমতা আমতা করে উঠল। এই 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 এইটা কি? সাবিন খিলখিল করে হেসে উঠল। জায়দান মিসিরকে কোনো উত্তর করল না, চুপচাপ ভেতরে ঢুকে পড়ল। দরজা আটকে পিছন পিছন ছুটে এলো মিসির। সে কিছু জিজ্ঞাসা করার আগে জায়দান বলে উঠল। গেস্ট রুমটা খুলে দে তো। হ্যাঁ, কিন্তু জায়দানের চোখের দৃষ্টি মিসিরকে অতিরিক্ত কোনো তর্কে এগোতে দিল না। বেডরুম থেকে চাবি নিয়ে এসে অ্যাপার্টমেন্টের গেস্ট স্পেসে দরজা খুলে দিতে জায়দান তাকে কোনো কিছু না বলে পায়ে পায়ে ভেতরে ঢুকলো। তার কোলে কিলবিল করে উঠল সাবিন। না, যাবো না। লা লা লা, চলো। রমণী হেঁচকি তুলল, তারপর জায়দানের ঘাড়ে ঘুড়ি বসাতে বসাতে অসহায় দৃষ্টিতে তাকালো মিসিরের দিকে। হেল্প, যাবো না। এই লোকটা আমায় কিডন্যাপ করলো। হেল্প সামবডি, এনিবডি, ড্যাড। বিহবল মিসির কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বন্ধুকে বেপরোয়া ভঙ্গিতে গেস্ট স্পেসের ভেতরে আড়াল হয়ে যেতে দেখলো। তারপর পিছন থেকে জোর গলায় সাবধান করলো। রাত বিরাতে মেয়ে মানুষের চিৎকার চেঁচামেচি পাড়া প্রতিবেশী শুনলে সমস্যা হবে কিন্তু। ওপাশ থেকে তখনও চেঁচামেচির গুঞ্জন ভেসে আসতে শুনে মিসির দরজাটা চাপিয়ে আটকে দিল। ছোট একটা লিভিং রুমের পাশে গেস্ট বেডরুম। ভেতরে ঢুকতেই সেন্সার লাইট আপনা আপনি জ্বলে উঠে হালকা হলুদাভ আভা ছড়িয়ে দিল। ছটফট করতে থাকা সাবিনকে সাবধানে ধরে বিছানার উপর রাখলো জায়দান। মুহূর্তে মাগুর মাছের মতন ধরফর করে উঠতে চাইল সাবিন। তাকে ঠেসে ধরল প্রফেসর। ছাড়ো বেদস, আমি থাকবো না তোমার সাথে, আমি থাকবো না। উফ, এত এনার্জি আসে কোত্থেকে তোমার? অত্যন্ত বিরক্তি নিয়ে সাবিনের গা থেকে নিজের ব্লেজার খুলে নিয়ে তাকে ঠেলে বিছানায় শোয়ানোর চেষ্টা করলো জায়দান। কবজি পাকড়াও করে ফেললো। বারংবার ঝটকা দিতে দিতে ধস্তাধস্তি আরম্ভ করে দিল সাবিন। সঙ্গে বিনা কারণে ফুপিয়ে উঠল। না, আমি বাসায় যাব ড্যাড, আমি বাসায় যাব। কাম ডাউন, জাস্ট। না, বেইমান, সবাই বেইমান, সবাই ধোঁকাবাজ। সাবিন, জায়দানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এক ধাক্কায় ঠেলে ঠুলে সে সাবিনকে বিছানায় ঠেসে ধরল। ধপাস করে বালিশের উপর রমণীর ফিনফিনে শরীরটা পড়ে যেতে তার দুহাতের কবজি মাথার উপর তুলে বিছানার সঙ্গে আঁকড়ে ধরল। একেবারে হঠাৎ করে জমে গেল সাবিন। ধস্তাধস্তি এবং ফোপানি থামে অশ্রুসিক্ত জলজলে নিষ্পাপ এক দৃষ্টিতে চেয়ে রইল জায়দানের পানে। প্রাক্তন তার খুব নিকটে এসে পড়েছে। বিছানায় চিত হয়ে রয়েছে সাবিন। জায়দান তার উপরে হাঁটুতে ভর দিয়ে উবু হয়ে আছে। উভয়ে ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলছে। আজকের রাত প্রত্যেকের জন্যই ভীষণ ক্লান্তিকর। হাঁপালো জায়দান। দীর্ঘ নিঃশ্বাস ফেলে অস্ফুট উচ্চারণ করলো। ফর গডস সেক, স্টপ। সাবিন এক চুল নড়ল না। আর স্থির চেয়ে আছে সে জায়দানের দিকে। চোখের মাঝে প্রজ্বলিত অব্যক্ত বিন্দুর খেলা। অবাধ্য মেয়েটিকে হঠাৎ করে এমন নিশ্চুপ হয়ে যেতে লক্ষ্য করে সামান্য দ্বিধান্বিত হলো জায়দান। মাথা কাত করে তাকালো।
অতঃপর টের পেল কতটা কাছাকাছি অবস্থান তাদের, একটুখানি এদিক সেদিক, এবং তোমার চোখ জোড়া অনেক সুন্দর, একেবারে সমুদ্রের মতো গভীর। মোলায়েম এক কণ্ঠ ভেসে সাবিনের তরফ থেকে। এবার আর জড়িয়ে গেল না শব্দগুলো। জায়দান ভ্রু কুঁচকে ফেলল, প্রতিক্রিয়া করার মতন কোনো ভাব খুঁজে পেল না নিজের মধ্যে। হাতের বাঁধনে ঢিল পড়তে সম্মোহিত পুতুলের মতো নিজের একটা হাত ছাড়িয়ে জায়দানের গাল ছুঁয়ে দিল সাবিন, যেন প্রাক্তনের মোহে সে হারিয়ে ফেলেছে নিজেকে। রমণী নিজের সঠিক মস্তিষ্কে নেই, তাতে নিষিদ্ধ তরলের প্রভাব বোঝা সত্ত্বেও কোনো এক কারণে এক চুল নড়তে পারল না জায়দান। সাবিনের আঙ্গুল তার গাল বেয়ে নেমে এলো চিবুকে। জায়দান। ডাকটা কানে যেতেই কি হলো বলতে পারবে না জায়দান। মধুর বর্ষণ হলো বোধহয় কাছে কোথাও, আনমনে জবাব দিয়ে বসলো সে। হুম? সাবিন বালিশ থেকে মাথা তুলল সামান্য, তার হাতের আঙ্গুল পেঁচিয়ে গেল জায়দানের ঘাড় জুড়ে। ফিসফিস করলো সে। আমিও সেও। অতঃপর যা হলো তাকে পৃথিবীর ঠিক কোন ভাষায় বর্ণনা করা সম্ভব তা জায়দান নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়েও বের করতে পারল না। সাবিনের নরম ঠোঁট ছুঁয়ে গেল জায়দানের অধর পল্লবকে, একদম সুস্থির পাথরের ভাস্কর্যে পরিণত হলো প্রফেসর। রমণী এবার নিজের অপর হাতটিও তার অতীব দুর্বল বাঁধন থেকে ছাড়িয়ে দুহাতে আলতো করে স্পর্শ করলো তার মুখ, যেন ভঙ্গুর প্রজাপতি তার অস্তিত্ব। সাবিন যেন নিজেকে জায়দানের মাঝে মিশিয়ে ফেলতে চায়। ঠোঁটজোড়া বুলিয়ে গেল নিজেদের অবাধ্য স্পর্শ, জীবের ডগায় সে লেহন করে নিল অধরকে। কম্পন খেলে গেল জায়দানের শরীরে, ঠোঁটে ঠোঁট চেপে ফেললো সে শক্তভাবে, আঙ্গুলের মাঝে আঁকড়ে ধরল বিছানার চাদর। শুধুমাত্র একটা ধাক্কা দেওয়া দরকার। দোহায় লাগে ধরিত্রী, একটা ধাক্কা দেওয়া, শক্তি দাও জায়দানকে। সব দ্বিধা সংশয় আপত্তি নীতি ভেঙে চুরমার করে দিতে দরকার শুধু সাবিনের আলতো কামড়। জায়দান দৃষ্টি এই সম্মুখে শুধু ধোঁয়াশা দেখল, তারপরই চাদর আঁকড়ে রাখা হাতটা খামচে ধরল সাবিনের মুখের এক পাশ। অপর হাত পৌঁছালো রমণীর কোমরে, চোখ বুজে ফেলল জায়দান। সাবিনের ঠোঁটের মাঝে জোরপূর্বক অনুপ্রবেশ ঘটালো নিজের জিভের। গুঙিয়ে উঠল রমণী, সেই শব্দ যেন শিরদাঁড়া জুড়ে শিহরণ খেলিয়ে দিল। গভীর থেকে গভীরতম হয়ে উঠল অনুভূতির বিনিময়, নিষিদ্ধ প্রশ্নবিদ্ধ এক তীব্র আকর্ষণ। জায়দান এক ঝটকায় নিজেকে মুক্ত করল। অক্সিজেনের প্রয়োজনে আর্তনাদ করে উঠল সাবিন, সামান্য কেসে উঠল। পরোয়া করল না জায়দান, একটানে চোখ থেকে চশমাখানা খুলে কোথাও ছুঁড়ে ফেলল নিজেও জানে না। আবার দখল নিল সে সাবিনের অধরে, চুম্বকের আকর্ষণ যেন উপেক্ষা করা দুষ্কর। সাবিনের অতি দুর্বল আঙ্গুলে তার শার্টের বোতামে জড়িয়ে গেল, কাপা কাপা স্পর্শের প্রবাহ খেলিয়ে দিল প্রশস্ত বুক জুড়ে। নেমে এলো তা বেল্টের বাঁধনের কাছে। জায়দান ঠোঁট ছেড়ে সাবিনের গলায় মুখ ডোবালো, এক হাতে আঁকড়ে ধরল রমণীর চুল, ঠোঁটের গভীর ছোঁয়ায় রাঙালো কপাল, গাল, চিবুক, গ্রীবা, সবশেষে আলতো কামড় বসালো চিবুকে। আহ! এবার খানিকটা জোরে গুঙিয়ে উঠল সাবিন, তাতেই সমস্ত মন্ত্র জাদু লুপ্ত হয়ে গেল, জমে গেল জায়দান। কয়েক সেকেন্ডের ভীতিকর স্থিরতা, তারপরে নিজেকে মুক্ত করে নিয়ে শটান উঠে বসলো জায়দান। বিছানায় এলিয়ে থাকা সাবিনের অবয়ব দেখলো আপন ঘোলাটে দৃষ্টিতে, চোখ জোড়া আর খুলে রাখার শক্তি নেই রমণীর। বুক ওঠানামা করছে ভারী নিঃশ্বাস প্রশ্বাসে, পরনের পোশাক লেপ্টে আছে শরীরে, হালকা বাতির আভায় চিকচিক করছে ত্বক। একটা ঢোক গিলে চোখ বুজে ফেললো সাবিন, ঘুমিয়ে পড়েছে হয়তো। এক লাফে বিছানা থেকে নেমে পড়ল জায়দান। সদা শীতল মস্তিষ্ক তার কাজ করছে না, ডান বাম কোনো দিকে আর তাকালো না। সেখানে বাজছে অদৃশ্য এক বিপদ সংকেত। অপরাধ, অসামাজিক, অভদ্র, সুযোগ সন্ধানী, পাপী শব্দগুলো চারিপাশ থেকে শিকলে আবদ্ধ করে ফেললো যেন জাহেদানকে। এই রুমের ভিতর দম বন্ধ এলো তার। সম্পূর্ণ নেতিয়ে যাওয়া সাবিনকে কোনো মতো একটা কম্বলে ঢেকে মুহূর্তে রুম থেকে বাইরে বেরিয়ে এলো জায়দান। দরজাটা আটকে দিয়ে তাতে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। বুকের ভেতর অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে তা। এক হাতে নিজের মাথার চুল আঁকড়ে ধরলো জায়দান, তারপরই জ্ঞান শূন্য হয়ে পাশের দেয়ালে সজোরে ঘুষি হাঁকিয়ে বসলো। ধাম! মৃদু এক শব্দ, সঙ্গে হাতের আঙ্গুলের খাজে রক্তের উদ্গীরণ। স্ক্রাউন্ডেল! চাপা গর্জনে নিজেকে ধিক্কার জানালো জায়দান। জায়দান, তুমি তোমার আম্মুকে কিছু বলবে প্লিজ? কণ্ঠস্বরটা কানে গেলেও জায়দান বিশেষ কোনো প্রতিক্রিয়া করল না। বিছানার একপাশে বসে কার্পেটে পা রেখে সে জুতার ফিতা বাঁধতে ব্যস্ত। পায়ে পায়ে কক্ষে প্রবেশ করলো সাবিন। ভ্রুজোড়া কুচকে আছে সামান্য, তাতে বিতৃষ্ণার ছাপ। পরনের শাড়িটা ভাঁজ খুলে খানিকটা অদ্ভুতুরে দেখাচ্ছে। রমণীর শাড়ি পরার অভিজ্ঞতা নেই স্পষ্ট। স্বামীকে নির্লিপ্তভাবে ফিতা বাঁধায় মনোযোগী দেখে সাবিন সামনে এগুলো। আমি কিছু বলেছি তোমাকে, শুনতে পাওনি? জায়দান মুখ তুলে তাকালো না, শুধু সুস্থির প্রশ্ন করলো, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? বাসায় মেহমান আর তোমার আম্মু সবার সামনে আমায় ডাকছে সাবিনা বলে। মানছি আমার নামটা একটু অদ্ভুত, আমার নিজেরও বিশেষ পছন্দ নয়, কিন্তু তাই বলে আমার ড্যাডের শখের নামটা পরিবর্তন করে দেবে সে? আবার বলছে সাবিন শুনলে হাস্যকর লাগে। জায়দান, আম্মু এমনিতে বাসায় এমন করে, ফাইন, আমি চুপ ছিলাম, কিন্তু মেহমানের সামনে কেন? কোনো উত্তর করলো না জায়দান, শুধু নীরবে শুনে গেল। সাবিন শাড়ির আঁচল টেনে সামনে এসে মুখ ভার করে জানালো,
উপরন্তু শাড়ি পরতে পারি না বলে অপমান করেছে। আমি নাকি বেটা মানুষের চেয়েও অধম। ছোট করে বিশেষ শুধু শুধু গায়ে লাগাচ্ছ কেন? সাবিন স্তব্ধ হয়ে গেল স্বামীর কথা শুনে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল খানিকক্ষণ, তারপরই মুখটা সামান্য লাল বর্ণ ধারণ করলো তার। ছোটখাটো জায়দান, এসব তোমার কাছে ছোটখাটো বিষয় মনে হচ্ছে? একটা জিনিস তোমার পছন্দ নয়, তারপরেও বারবার একজন মানুষ আমি মানা করা সত্ত্বেও করতেই থাকবে, আর আমি শুধু গুরুজন বলে জি ম্যাডাম বলে মুখ বুজে সব মেনে নেবো? প্লিজ, আই এম নট ইয়োর টিপিক্যাল বোনলেস ওয়াইফ। জায়দান কোনো প্রতিক্রিয়া করলো না। বিছানা ছেড়ে উঠে নিজের স্যুট জ্যাকেট তুলে গায়ে জড়ালো। পকেটে ওয়ালেট এবং রুমাল ঢুকিয়ে নিতে নিতে বলল, গুরুজনরা অনেক কিছুই বলে, সবকিছু নিজের গায়ে মাখতে নেই। হেল উইথ গায়ে মাখতে নেই। আমি তোমার মতন আশ্চর্য, আমার গায়ে লাগে। বাড়ি ভর্তি মানুষের সামনে আমার শাড়ির কুচি ঠিক হয়নি বিধায় 14 কথা বললে আমার গায়ে লাগে। আমার ড্যাডের দেয়া শখের নাম বদলে ভিন্ন নামে ডাকলে আমার গায়ে লাগে। সারাটা সকাল খেটে খেটে রান্নাঘরে ইউটিউব দেখে পায়েস বানানোর পর সামান্য চিনি বেশি হওয়ার দরুন কাউকে খেতে না দিয়ে ফেলে দিতে বললে আমার গায়ে লাগে জায়দান। সাবিন কাঁপতে কাঁপতে বলল, দুহাত মুষ্টিবদ্ধ করে রেখেছে সে নিজের ক্রোধ নিয়ন্ত্রণে। জায়দান সদা নির্লিপ্ত, এবারেও খুব একটা ব্যতিক্রম ঘটল না। ড্রেসিং টেবিল থেকে ক্রিড অ্যাভেন্টাস পারফিউমের কালো বর্ণের বোতলটা তুলে হাতের কবজি এবং ঘাড়ে খানিকটা স্প্রে করে সে বলল। আম্মুর কথায় কষ্ট পেও না। সাবিন নির্বিকার স্বামীর পানে হতবাক হয়ে চেয়ে রইল। ভাবলো একটা মানুষ এতটা অনুভূতিহীন হয়? এটা কি স্রেফ উদাসীনতা নাকি উপেক্ষা? জায়দান বুঝি সাবিনের অন্তর্দ্বন্দ্ব টের পেল, তাই পায়ে পায়ে হেঁটে এসে দাঁড়ালো স্ত্রীর সামনে। দুহাতে আলতো করে ধরল তার মুখ। তোমাকে শাড়িতে যথেষ্ট সুন্দর লাগছে, কারো কথায় কান দিতে হবে না তোমায়, কেমন? সাবিনের চোখ জোড়া চিকচিক করে উঠল অব্যক্ত অনুভূতির তোড়ে। জায়দানের হাতের উপর নিজের ছোট দুখানা হাত চেপে এসে অস্ফুট স্বরে উচ্চারণ করল। তুমি এরপরেও তোমার আম্মুকে কিছু বলবে না জায়দান? সে আমাদের গুরুজন। গুরুজন সব সময় সঠিক নাও হতে পারে। জায়দান উত্তর না করে ঝুঁকে এলো। সাবিনের কপালে স্নেহের চুমু এঁকে দিয়ে নরম গলায় জানালো, আজ আমি ইউনিভার্সিটি থেকে আসার সময় তোমার জন্য কাছে নিয়ে আসবো, কেমন? বি গুড ওয়েন আম গন, মাই ওয়াইফ। সাবিন আর কিছুই বলল না, শুধু স্থির চেয়ে দেখলো জায়দানকে। বিদায় বিনিময় করে যে একেবারে নির্বিকার নিঃশব্দে ল্যাপটপের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। বর্তমান রাত্রির গভীর নৈশব্দ চারিপাশে। অদূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। আকাশটা মেঘে আচ্ছন্ন বোধ হয়, চাঁদের দেখা নেই। ডিসেম্বরের শীত গায়ে লাগছে ভীষণভাবে। তবুও বারান্দায় বেতের চেয়ারে বসে থাকা জায়দানে শুধুমাত্র একটা পাতলা টি শার্ট গায়ে থাকা সত্ত্বেও বিশেষ হেলদোল নেই। ডান হাতটার আঙ্গুল এবং হাতের তালু সংযোগ স্থল জুড়ে ব্যান্ডেজ বাঁধতে ব্যস্ত মিসির। চশমাহীন বাদামি দৃষ্টি মেলে সুস্থির দেখা যাচ্ছে জায়দান। ব্যান্ডেজ পেঁচানো সমাপ্ত করে সোজা হয়ে বসে নিগুড়ো এক অভিমানী দৃষ্টিতে বন্ধুর দিকে তাকালো মিসির। তার গভীর কালো চোখের মাঝে ঘূর্ণিপাক খেলে যাওয়া অসংখ্য প্রশ্ন অনুধাবনকে জায়দানকে হিসাব করতে হলো না। তবুও সেসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো বালাই প্রকাশ করলো না। সে বরং চেয়ারে হেলান দিয়ে নিজের কপালে আঙ্গুল ঘষে ক্লান্ত চোখ জোড়া বুঝে নিল। অসম্ভব নির্লিপ্ত আচরণে মিসির সত্যি খেপে গেল। এবার অযাচিত জোরালো আওয়াজে খেকিয়ে উঠল। ডেটিং করিস এক মেয়েকে, তার জন্য আবার প্রতি ডেটে ডেটে উপহার রেডি করতে বিনা মজুরিতে আমায় কামলা রেখেছিস। এখন আবার মাতাল এক্স ওয়াইফকে কোলে নিয়ে গভীর রাতে হাজির হয়েছিস। ব্রো, তোর অতিরিক্ত বুদ্ধি সম্পন্ন মাথার ভেতর কী চলছে সেটা যদি এই অধম বুদ্ধিহীনকে বোঝাতিস। এক কাপ কফি দিবি প্লিজ? না, নো কফি আনটিল আই গেট মাই আনসার। জায়দান চেয়ারের প্রান্তে মাথা ঠেকিয়ে নীরবে বারান্দা দিয়ে নিকষ কালো আকাশের পানে চেয়ে রইল। রাতে গজগজ করতে করতে উঠে গেল মিসির। কিছুক্ষণ বাদে ফিরে এলো দুটো জিনিস নিয়ে। এক কাপ গরম ধোয়া উঠা ব্ল্যাক কফি এবং একটা পাতলা ব্ল্যাঙ্কেট জায়দানের গায়ে ছুড়ে দিয়ে কফির মগ ঠাস করে ছোট টেবিলের উপর রেখে ধপার শব্দ তুলে সে বসে পড়ল নিজের চেয়ারে। সদা নির্বিকার প্রফেসরটি কম্বলটা গায়ে জড়িয়ে ঝুঁকে কফির মগ হাতে নিল। দীর্ঘ এক চুমুক দিল নিঃশব্দে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে জায়দান। তোর এক্স ক্লাবে গিয়েছে, বেশ করেছে, তাতে তোর কি যায় আসে? তুই এখনও কেন অতীত নিয়ে পড়ে আছিস? এদিকে আবার আন্টি যাকে দেখেছে তাকেও হাতে রাখছিস। ইউ আর মুভিং অন, ইটস কমপ্লিটলি ফাইন, বাট ওয়াই দ্য পাস্ট ম্যান? জায়দান নিশ্চুপ, কফির মগে চুমুক দিয়ে যাচ্ছে। সে মিসির খানিকটা সামনে ঝুঁকে এলো, অসম্ভব শান্ত গলায় শুধালো। কিছুদিন পর তোর নতুনভাবে বিয়ে হয়ে গেলে তখনও কি সাবিনের কাছে এইভাবে ধরা দিবি? যার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে তার কাছে এত কিসের দায়িত্ববোধ তোর?
অপরাধবোধ। একটা শব্দের নির্লিপ্ত জবাব, অনুভূতিহীন শুষ্ক কণ্ঠস্বর। তবুও মিসির থমকালো। এই বন্ধুটিকে একদম ছোটবেলা থেকেই চেনা তার। আর 5টা মানুষের কাছে যা মনে হয় অস্বাভাবিক, অগ্রহণযোগ্য, সেটাই তার কাছে ধরা দেয় অব্যক্ত অনুভূতি হয়ে। অবাক হলেও সত্য, জায়দান নামক মানুষটার অব্যক্ত অনুভব মিসির বুঝতে পারে। সেটাকে শব্দের রূপান্তরের দরকার হয় না। আর একমাত্র মিসিরই আছে যার সামনে জায়দান নিজের ভাবনার দুটো কথা বেশি বলে। বন্ধুত্ব সম্পর্কটাই হয়তো তেমন ভরসার, তাই না? কিসের অপরাধবোধ? ডিভোর্স ও চেয়েছিল, তুই সেতে সেতে দিসনি। জায়দান নিরুত্তর। মিসির চেয়ারে শির দ্বারা টান টান করে বসে আবারও বলল, সাবিন যেভাবে চেয়েছে সব কিছু সেভাবেই হয়েছে। তাহলে তোর এত গিল্টিনেস আসে কোথা থেকে? তুই তো সব সময় নির্বিকারই ছিলি। যদি নির্বিকার না থাকতাম তাহলে হয়তো সংসারটা টিকে থাকতাম। একটা বাক্য, খুবই সংক্ষিপ্ত জবাব, অথচ এই বাক্যের পিছনে থাকা অগাধ শব্দদের বুঝে নিতে বেগ পেতে হলো না মিসিরকে। জায়দান কফি শেষ করে মগ হাতে নিয়ে উঠে দাঁড়ালো। লম্বাটে অবয়বের প্রশস্ত কাঁদবে কম্বল চেয়ারের উপর খসে পড়ল। চশমা ছাড়া তার চোখ দুটো অন্যরকম মায়াবী লাগছে। স্থির হয়ে চেয়ে রইল মিসির সেই পানে। ওই বাদামি দৃষ্টির আড়ালে লুকায়িত কত শত গল্প, অনুভূতি, যা দৃষ্টির বাহক বাদে গোটা পৃথিবীর অজানা। সাবিন আমাকে মায়া করে, আমি ওকে দয়া করি। না থাকার মাঝে যদি এটুকু থাকে তবে ক্ষতি কি? উল্টো ঘুরল জায়দান। ধীরে ধীরে লম্বা পা ফেলে বেরিয়ে গেল বারান্দা থেকে। সেথায় একা বসে রইল মিসির। সনসন হাওয়া সমস্ত শরীরে কাটা খেলিয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলল প্রফেসরের বন্ধুর। আপন মনে অত্যন্ত হতাশা নিয়ে ভাবল, মস্ত বড় দুজন আহম্মকের পাল্লায় পড়েছে সে। পরদিন সকাল। গতকাল রাতের কথোপকথনের পর থেকে কেমন যেন ভাবুক দেখাচ্ছে মিসিরকে। ছেলেটা পেশায় আর্কিটেকচার হলেও মনোবিজ্ঞানের প্রতি তীব্র আকর্ষণ। মাঝে মাঝে এমন ভাবুক হয়ে আকাশ কুসুম কি যেন কল্পনা করতে থাকে। আজও হয়তো তেমন একটা দিন। রাত্রিবেলা এক ফোঁটা ঘুম না হওয়া সত্ত্বেও উভয় পুরুষ 7টা বাজার সঙ্গে সঙ্গে কিচেনে হাজির হলো। দুজনকেই কাজে যেতে হবে। দ্রুত হাতে জিঞ্জার ব্রেড আর ইনস্ট্যান্ট স্যুপ তৈরি করেছে মিসির। জায়দান কফি মেশিনে নতুন করে কফি বিন দিয়ে কফি তৈরিতে ব্যস্ত। তখন টেবিলের উপর পড়ে থাকা সাবিনের মোবাইল ফোনটা নজরে এলো তার। গত রাত থেকে ওটা বন্ধ, চার্জ শেষ হয়ে গিয়েছে। হুঁশ জ্ঞান না থাকায় সাবিন জানেও না কিছু। জায়দান হাত বাড়িয়ে ফোনটা নেড়েচেড়ে দেখে মিসিরকে জিজ্ঞাসা করলো, চার্জার আছে এই মডেলের? পাওয়ার ব্যাংক আছে ওই ড্রয়ারে, দেখ। জায়দান হেঁটে গিয়ে একপাশের কেবিনেটে ড্রয়ার থেকে পাওয়ার ব্যাংক এবং কেবল বের করে নিল। সাবিনের ফোনটা চার্জে দিয়ে অন করে রাখলো কিচেন টেবিলের উপর। ততক্ষণে নাস্তা বেড়ে ফেলেছে মিসির। আর চোখে সে গেস্ট স্পেসের দিকে তাকালো। ওকে ডাকবি না? চেয়ার টেনে বসে জায়দান মাথা নেড়ে জবাব দিল। আর একটু ঘুমাক। মিসির চেয়ারে বসলো। উভয়ে নিঃশব্দে কিছু খেয়েছে কি খায়নি এমন মুহূর্তে হঠাৎ করে রীতিমতো রুম কাঁপানো সঙ্গীত। সময় পাইলে টাঙ্কি মারতে আয়ো ও বন্ধুগো। টেবিলের উপর তীব্র রিংটোনে শব্দে লাফিয়ে উঠল ফোন। সদ্য কিচেনে টেবিলে বসা উভয় পুরুষ তাতে জমে গেল। জায়দানের হাতের ব্ল্যাক কফির মগ ঠোঁটের সামনে থেমে গেল। মিসিরের হাতের কাঁটা চামচ মুখের বদলে সাই করে ঢুকে গেল নাকের ভেতর। জোরালো হাঁচি দিয়ে উঠল বান্দা। রিংটোন আরও জোরালোভাবে বেজে যাচ্ছে। আমার যৌবন গাছে ফল ধইরাছে, মজা কইরা খাইও। জায়দান ক্ষিপ্র হাত বাড়িয়ে ফোনটা ধরতে গেল। ঠিক তখনই ইয়াহ অ্যাম্বুলেন্সের সাইরেনের মতন আওয়াজ। ফ্লোর কাঁপানো দৌড়াত্ম। টর্নেডোর গতিতে আবির্ভূত হলো সাবিন। গেস্ট স্পেসের দরজা খুলে রেসিং কারের গতিতে ছুটে এলো সে। আরেকটু হলে বুঝি দরজাটা উপড়েই ফেলতো। দিকবিদিক জ্ঞান ভুলে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল সে টেবিলের উপর। জায়দানের হাতটা প্রবলভাবে খামচে ধরে নিজের ফোনটা বুকে চেপে দিল। অতঃপর মোক্ষম এক পিছল খেয়ে উল্টে পড়ল সে মেঝেতে। ধপাস। ফোনটা বাউন্স খেয়ে পার্টস বিচ্ছিন্নভাবে ছড়িয়ে গেল মেঝেতে। আর মুখ থুবড়ে হাত পা মেলে মেঝেতে চিৎপটাং সাবিন। মিসির হাঁচি দিতে দিতে শেষ। তার মাঝেই কোনো মতে বলল, এটা হ্যাচু? কোন গ্রহের হ্যাচু রিংটন? সাবিন মাথা চেপে ধরে এই অবস্থাতে শুধু একটা লজ্জাজনক নিঃশ্বাস ছাড়তে সক্ষম হলো। মীরা একটা ঢিলা, ফোন দেওয়ার আর টাইম পাসনি তুই শালি। গুঙিয়ে উঠল সাবিন। এত কিছুর মাঝে যা কেউ খেয়াল করলো না তা হলো গম্ভীর প্রফেসরের ঠোঁট জুড়ে প্রস্ফুটিত এক ক্ষীণ হাসির রেখা। ঠিক যেমন করে আকাশে ভাসে এক ফালি চাঁদ, এমন করে তার ঠোঁটে ভাসলো এক টুকরো অদেখা হাসি, মাত্র কয়েক সেকেন্ডের জন্যে। ডিভোর্স শব্দটার সঙ্গে যেন দাম্পত্য কলহ এবং অশান্তি ওতপ্রোতভাবে জড়িত। না হলে একটা সম্পর্ক কি আদৌ কোনোদিন ভাঙন পর্যন্ত গড়ায়? যদি কেউ আমায় জিজ্ঞেস করে তবে আমার উত্তর হবে হ্যাঁ। যেদিন প্রথম মীরাকে জানিয়েছিলাম আমি ডিভোর্সড, সেদিন মেয়েটার চোখে মুখে যে নিদারুণ করুণা ভেসে উঠেছিল আমি কোনোদিনও ভুলতে পারবো না। হয়তো সে আমায় সহমর্মিতা দেখিয়েছে। আমার বৈবাহিক জীবন খুব একটা সুখকর ছিল না। নিশ্চয় স্বামীর কাছ থেকে বিশাল আঘাত পেয়েছি, এমনটাই ধারণা মীরা। আজও আমি কোনোদিনও মেয়েটার ভ্রান্ত ধারণাকে বদলানোর চেষ্টা করিনি, অথচ আমার অন্তর জানে
ধারণাটা কতটা মিথ্যা। জায়দান আরিফিন এবং আমার বিয়েটা পারিবারিকভাবে হলেও পুরুষটা কোনোদিনও আমার প্রতি দায়িত্ব পালনের কোনো কমতি রাখেনি সে। একজন স্বামী হিসেবে এই দেশে যতটুকু করা যায় তার থেকে বাড়তিই করেছে সে আমার জন্য। তার যত্ন, আবেদন, দায়িত্ববোধ, কর্তব্য পালন এগুলো নিয়ে অভিযোগ করতে পারবো না আমি কোনোদিনও। মানুষ হিসেবে সে অনেকটাই নিখুঁত। একদম পাঠ্য বইয়ে দেয়া ভালো মানুষের পরিচায়কের প্রতীক সে। অথচ ভদ্রতার খোলসকে তাড়া করতে করতে আমরা বোধহয় ভুলেই যাই এই পৃথিবীতে পারফেক্ট বলে কিছুই হয় না। জায়দান ছিল পারফেক্ট, সমাজের মাপকাঠি হিসেবে ১০০-তে ১০০। বাঙালি মা বাবা যাদের উদাহরণ দিয়ে সন্তানদের বড় করে তোলে, জায়দান সেই উদাহরণ। ভদ্র, সুশীল, নম্র, মিষ্টিভাষী, গুরুজনের প্রতি সম্মান প্রদানকারী, বুদ্ধিমান, মেধাবী। মায়ের প্রতি তার অনুরাগ বরাবর অধিক ছিল। জননী এক বললে এক, পৃথিবী চতুর্ভুজাকার বললে পৃথিবী আসলেই চতুর্ভুজাকার। গোল্লায় যাক তার উচ্চশিক্ষার ডিগ্রি। অভিজাত মহলে জায়দানের মতো মা ভক্ত সন্তান দুটো নেই। গোটা জগতে আছে কিনা ভাবলেও আমার সন্দেহ হয়। মায়ের ভক্ত সন্তানকে সর্বদাই সমাজ সবথেকে সুশীল মানুষের ট্যাগ লাগিয়ে দেয়। হয়তো আমার স্বামীর অতিরিক্ত ভালো মানসিক গুণগুলোই আমার কাল ছিল, কিংবা হয়তো সত্যিকারের দোষী শুরু থেকে আমিই ছিলাম। কে করবে সেই বিচার? জায়দানের মা জেসমিন শিকদারের সঙ্গে আমার সম্পর্কটা শুরু থেকেই সাপে নেউলে ছিল, কারণ আমি ছিলাম আমার স্বামীর বাবার পছন্দের পাত্রী। শাশুড়ি ছেলেকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিলেন, যেটা শ্বশুর মশাইয়ের চাপে সম্ভব হয়ে ওঠেনি। তাই আরিফিনদের ডেরায় পদার্পণ ঘটে সাবিন হুসেইনের অভিজাত মহলের কুখ্যাত নামটি। জেসমিন শুরু থেকেই আমায় বাঁকা নজরে দেখতেন। আমারও তখন ভীষণ জেদ ছিল বিধায় তার ক্রোধ সহ্য করতে পারতাম না। বিয়ের পরপরই সংসার জীবনে অভ্যস্ত হওয়া আমার জন্য ছিল প্রায় অসম্ভব। যে মেয়ে জীবনে কোনোদিনও নিজের মাথার চুলটা অব্দি নিজে মোছেনি, সেই মেয়ে বিয়ের কয়েকদিনের মাথায় হয়ে যাবে সংসারী। এটা চিন্তা করাটাও তো ছিল হাস্যকর। কিন্তু আমার শাশুড়ির কামনা ছিল আমি তাই হই। মেয়ে মানুষ মানেই আঁচলে সংসার বেঁধে রাখতে হবে চাবির মতো। কিন্তু আমার তো আঁচলটাই ছিল না। আমি জানি না প্রকৃত দোষী কে, আমিই কিনা, যে কখনোই নিজের হঠাৎ বিয়েকে মেনে নিয়ে শাশুড়ির চাওয়া মতো সুশীল মুখ বুজে সহ্য করে যাওয়া বউ হতে পারেনি। আমার শাশুড়ি জেসমিন শিকদার, যিনি কখনোই নিজের ছেলের পাশে এক ভদ্র মেয়ের বদলে আমার মতো উচ্ছৃঙ্খলকে মেনে নিতে পারেননি। নাকি আমার স্বামী জায়দান আরিফিন, যে আসলে নিজের স্ত্রী কিংবা মায়ের মাঝে কোনোদিনও একজনকে বেছে নিতে পারেনি। মাতৃভক্তি আর স্ত্রীর প্রতি দায়িত্ববোধ কোনটা তার কাছে অধিক জরুরি ছিল? তার উত্তর আর কোনোদিনও পাওয়া সম্ভব হবে না আমার পক্ষে। আনমনে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। বোধহয় আমার ভাবনার শক্তি অতিরিক্ত ছিল। দীর্ঘশ্বাসের শব্দটুকু তাই ছুঁয়ে গেল প্রফেসরের কানকে। এলিভেটরের একপাশে নির্জীব বস্তুর মতো দাঁড়িয়ে ৬ ফুট প্লাস প্রাক্তন ৫ ফুটি আমাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। সরাসরি না তাকিয়েও তার দৃষ্টির প্রতিফলন খেয়াল করলাম আমি এলিভেটরের আয়না স্বরূপ দেয়ালে। তার সদা নির্বিকার চেহারা এবং বাদামি চোখ জোড়ার মাঝে অদ্ভুত প্রশান্তি আমায় ভাসিয়ে নিল স্মৃতির দুনিয়ায়। যেই সময়টায় আমরা এক ছিলাম, একে অপরের বন্ধনে আবদ্ধ ছিলাম, একসাথে বারান্দায় বসে আকাশ দেখা, নিঃশব্দে রাত্রির নির্জন সড়কে হাজার তারার নিচে হেঁটে যাওয়া, ভার্সিটি থেকে স্বামী বাসায় এলে তার হাতে ফুলের তোড়া, চকলেট, কাঁচের চুড়ি উপহার পাওয়া, রাত বিরেতে ঘুম পেলে শিশুদের মতো তার কোলে চড়ে বিছানায় যাওয়া, গভীর রাতে স্টাডি রুমে ভূতের মুখোশ পরে সেজে থেকে ভয় দেখাতে গিয়ে নিজেই তার ছায়া দেখে ভয় পেয়ে যাওয়ার মতো স্বপ্নিল স্বাভাবিক মুহূর্তের কোনো কমতি ছিল না আমাদের বিবাহিত জীবনে। হয়তো সেই কারণেই আমি আজও মানুষটার প্রতি এতটা মায়া অনুভব করি। হয়তো এটা আমার অপরাধ বোধ। লোকটাকে আমি শান্তিতে বাঁচতে দিইনি, কোনোদিনও তার জীবনে আমার যাওয়া উচিত হয়নি। তোমাকে ভাবুক দেখাচ্ছে। জাদানের নির্লিপ্ত কণ্ঠস্বর এলিভেটরের মাঝে খানিক প্রতিধ্বনিত হলো। আমি নিজের শিরদাঁড়া টান টান করে সোজা হয়ে দাঁড়ালাম। কোমরে ব্যথা অনুভূত হচ্ছে।
সকালে যেভাবে ফ্লোরে মোক্ষম একটা আছাড় খেয়েছি, সেই মুহূর্তটার কথা মনে পড়লেও আমার গাল দুটো লালচে হয়ে যাচ্ছে। মনে করার চেষ্টা করলাম গতকাল রাতে কি কি হয়েছে। কাজ জাগিয়ে জবাব দিয়ে নিজের চিন্তাকে দূর করার চেষ্টা করলাম। জায়দার এক পা সামান্য উঁচু করে দেয়ালে ঠেকিয়ে নিজের ফর্মাল প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে বলল, তো সত্যি মনে নেই গতকাল কি কি হয়েছে? না, সবকিছু কেমন ঝাপসা। গুড। ঝট করে মাথা কাত করে ফুটিকে দেখলাম আমি। আমার গতকাল রাতে ক্লাবে যাওয়ার পর থেকে কি হয়েছে, কিভাবে আমি মিসিরের বাসায় এসেছি, আর এই বান্দাই বা কিভাবে আমার খোঁজ পেলো, এত সব ঘটনা অ্যালকোহলের ওয়াজ মার্কা প্রভাব আমার মস্তিষ্ক থেকে গায়েব হয়ে গিয়েছে। ব্যাপারটায় তার গুড বলার কারণটা কি? কেমন যেন সন্দিগ্ধ হলাম আমি। আর চোখে চেয়ে আমি সন্দেহপূর্ণ কণ্ঠে শুধালাম, আই ডিড নট ডু এনিথিং স্টুপিড, ডিড আই? জায়দান ডান হাতের বৃদ্ধাঙ্গুলি তুলে নিজের ঠোঁটে বুলিয়ে আনলো। দৃশ্যটি দেখে অযথাই ঢোক গিললাম আমি। প্রাক্তন উত্তর করলো, ইউ ডিড নট আনটিল মর্নিং। সকালের ঘটনাটা আরো একবার চোখের সামনে ভেসে উঠলো আমার। সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দাঁতের ঠোঁট কামড়ে ধরলাম আমি। এলিভেটরের দেয়ালে ধাম করে হালকা এক ঘুষি বসিয়ে দিলাম লজ্জাবোধে। জায়দান আমার কার্যক্রম দেখে মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। সামান্য কেশে কণ্ঠ পরিষ্কার করে নিশ্চুপ হয়ে পড়লো। এলিভেটর গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যেতেই দরজা খুলে গেল। বাইরে পা রেখে চারপাশে পার্কিং লট দেখে নিশ্চিত হলাম এটা সেই জায়গা যেখানে আমি পিৎজা ডেলিভারি দিতে এসে ডিভোর্সের পর প্রথম জায়দানকে দেখেছিলাম। অতএব এটা মিসিরের নতুন ফ্ল্যাট। আগে সে মতিঝিলের দিকে থাকতো। হনহন করে এগোলাম আমি। কিসের তাড়নায় নিজেও জানি না। জায়দান কোনো তাড়াহুড়ো করলো না, উপরন্তু ধীরে সুস্থে নিজের বাইকের কাছে পৌঁছলো। সিটে চড়ে বসে হেলমেট খুলে নিয়ে আমায় ডেকে উঠলো। 7, আসো, বসো। ঘুরে দাঁড়ালাম আমি। এগিয়ে গেলাম ঠিকই, তবে বাইকে উঠলাম না, বরং একটা নিঃশ্বাস ফেলে বললাম, তোমায় ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় তুমি আমার জন্য যথেষ্ট করেছো। আর করার প্রয়োজন দেখছি না। জায়দানের অভিব্যক্তির পরিবর্তন হলো না, শুধু স্থির চেয়ে দেখলো সে আমায়। কণ্ঠস্বর সামান্য গভীর হলো যখন সে আমায় জিজ্ঞেস করলো। বুকের ভিতর কেমন যেন এক চিনচিনে ব্যথা হলো। মাথাটাও সকাল থেকে ভীষণ রকমের যন্ত্রণা দিচ্ছে। জায়দানের বানিয়ে দেয়া হ্যাংওভার স্যুপ কাজ করেছে ঠিক, তবে অত্যন্ত ধীরে। এই যে ক্লাব থেকে নিরাপদে বন্ধু বাসায় এসে নিয়ে এসেছে সে, রাতে আশ্রয় দিয়েছে, টাকা দিয়ে রাস্তায় ফেলে রেখে আসেনি, এই তো অনেক। আর তাছাড়া তোমার ভার্সিটির ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি নিশ্চিত তোমার অনেক অতিরিক্ত কাজও আছে। আমি বাসায় চলে যেতে পারবো, চিন্তা নেই। অতিরিক্ত কাজ? জাদানের সুস্থির কণ্ঠের বিপরীতে আমি দৃষ্টি হটিয়ে অনুমানে আনমনেই আঙুল মটকাতে লাগলাম। এই তো, যেমন সামনে তোমার এঙ্গেজমেন্ট নয়তো বিয়ে, কাজে কি কমতি আছে নাকি? না তাকিয়েও বুঝলাম লোকটার নির্বিকার মুখে অনুভূতি ছিটে ফোটা টুকু অব্দি নেই। বুকের ব্যথা আর ধুকপুকানি প্রচন্ড হারে বেড়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই অন্তরের জ্বলন মেটানোর ব্যর্থ প্রয়াসে বলে উঠলাম, কংগ্রাচুলেশনস বাই দ্য ওয়ে। আর মেয়েটা ভালো, কিন্তু ঠিক তোমার মতো। তোমাদের দারুণ মানাবে। শেষ কথাটা বলার সময় গলা এত জোরে কেঁপে উঠলো যে লজ্জা আর আতঙ্কে আমি মুখ ঢেকে ফেললাম। ওপাশে থেকে ভেসে এলো শুধু নীরবতা, চরম অসহ্যকর এক নৈঃশব্দ দীর্ঘক্ষণ। অতঃপর হুম। মৃদু এক ধ্বনি, শব্দ হিসেবে আখ্যা দেয়ারও যোগ্য নয় তা। এটুকুই হলো আমার প্রাক্তন স্বামীর প্রতিক্রিয়া। আমি চোখ মেলে তাকানোর আগেই মাথায় হেলমেট চড়িয়ে ফেলায় আমি তার মুখভঙ্গি দেখতে পেলাম না, তবে জানতে বাকি নেই ওই মুখের সামান্যতম পরিবর্তনও হয়নি। জায়দান আর অপেক্ষা করলো না, দ্বিতীয়বার নিজের বাইকে উঠে আমায় সাধলো না একদম। মানুষটা এতক্ষণ যাবৎ শত দেয়ালের ওপারে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে শত নেই, সে হাজার হাজার দেয়ালের ওপাশে। পার্কিং লটের মাঝখানে দাঁড়িয়ে আমি জায়দানের বাইকটাকে সড়ক পথে নেমে আড়াল হয়ে যেতে দেখলাম। মাথা আর বুকের ব্যথাটা তখন এতটাই অসহ্য হয়ে দাঁড়ালো যে চোখ দুটো যাতনার অশ্রুতে ঝাপসা করে তুললো। সকালের প্রকৃতি ভীষণ স্নিগ্ধ, চারিপাশে শিশিরের বর্ষণ, গাছের পাতায় পাতায় চিকচিক করছে কুয়াশার ফোঁটা, যেন গোটা ধরিত্রীকে ছেয়ে ফেলেছে ধোঁয়াটে বাষ্প। পাখিদের কিচিরমিচিরের সঙ্গে তাল মিলিয়েছে সনসনে হাওয়ার মৃদঙ্গ। এমন কুয়াশাচ্ছন্ন সময়ে বিল্ডিংয়ের ভেতর থেকে পায়ে পায়ে বাইরের
গলিপথে বেরিয়ে এলো মীরা। পরনে সালোয়ার কামিজের উপরে কালো শাল ভালোমতো জড়িয়ে সামনে এগোলো সে। অপর পাশে খোলা ময়দান, এক প্রান্তে ড্রেনেজ লাইনের সঙ্গে লাগোয়া এক বিরাট জলপাই গাছ, সেই গাছের নিচে কুয়াশায় ঘেরা এক অবয়ব। ক্রমশ কাছে যেতেই স্পষ্ট হলো অবয়বখানি। জায়দান, মেয়েলি সুমধুর কণ্ঠটি কানে যেতেই ঘুরে দাঁড়ালো আয়দান। তীক্ষ্ণ চোখ মুখ হঠাৎ করে কোমল হয়ে গেল, তাতে ভর করলো নির্মলতা। মীরার দিকে কয়েক পা এগিয়ে গেল সে, মুক্তোর মতো ঝকঝকে দাঁত দেখে সম্ভাষণ জানালো। Good morning, kitten. Did you sleep well? নরম রোদের মিষ্টি আলোয় আয়দানের মুখখানি জলজল করে উঠল বুঝি, নাকি মীরার কল্পনা। রমণী বলতে পারবে না। ছেলেটার ঠোঁটের হাসি দেখা মাত্র হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। অনুভূত হতেই মীরা ঢোক গিলে বলল, গুড মর্নিং। আপনি আজ এত সকালে কি করছেন? আয়দানের হাসি আরও একটু বিস্তৃত হলো। গলায় ঝুলতে থাকা মাফলার টেনে সামান্য ঢিলে করে জবাব দিল, ভুলে গিয়েছেন? গত রাতে বলেছিলেন কিছু খাননি, খেতে ইচ্ছে করছে না। আপনার বান্ধবী কোথায় যেন চলে গিয়েছে। ও হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, সকালেই ওর সাথে আমার কথা হয়েছে, ও ঠিক আছে। ভালো লাগলো। এখন তাহলে ব্রেকফাস্ট করতে আর কোনো সমস্যা নেই, রাইট? আয়দান নিজের পিছন থেকে হাত সামনে আনতেই তাতে একটা প্যাকেট দেখা গেল। মীরা ভীষণ অবাক হয়ে সেটা হাতে নিতে বুঝতে পারলো ভেতরে রয়েছে গরম গরম ভাপা এবং চিতই পিঠা সঙ্গে চাটনি। ফুডকার্টে বিক্রি করছিল, ভাবলাম শীতের সকালের চাইতে ভালো নাস্তা আর কি হতে পারে। মীরা ফ্যাল ফ্যাল করে আয়দানের দিকে তাকালো। মনে হলো বুঝি তার অন্তরের অন্তঃস্থলে সূক্ষ্ম এক অনুভূতির পুষ্প গজালো। এই বান্দাকে ইদানিং তার প্রায়শই দেখা হয়। সেদিন হঠাৎ ইনস্টাগ্রামে মেসেজ পাঠানোর পর থেকে দেখা সাক্ষাৎ হওয়ার হামেশার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকা ভার্সিটির রাজু ভাস্কর্য থেকে শুরু করে হাতির ঝিল এবং আজকের নতুন বাসার গলি অবধি অল্প সময়ের ব্যাখ্যার অতীত সম্পর্কটি যেন গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। থ্যাংক ইউ, কিন্তু আপনার এতটা কষ্ট করার দরকার ছিল না। উষ্ণ হয়ে উঠতে থাকা লালচে আভা মাথা গাল নেড়ে বলল মীরা। আয়দানের কোমল দৃষ্টি তার গাল ছাপিয়ে এসে পড়ল ঠোঁটের মাঝে। দ্রুতই তা আবার সরে গেল চোখের উপর। মুচকি হাসলো আয়দান। আমার কেন মনে হচ্ছে আপনি আমার সঙ্গ আর পছন্দ করছেন না, তাড়িয়ে দিতে চাচ্ছেন। বেশ, তবে আমি না হয়। না, আয়দান উল্টো পথে পা বাড়াতে আতঙ্ক জেঁকে বসলো মীরার হৃদয়ে। আচমকা হাত বাড়িয়ে সে কবজি পাকড়াও করে ফেললো আয়দানের। জায়দান, যাবেন না প্লিজ। ভয়ার্ত কাপা কণ্ঠটি মীরার নিজেকেও চমকে দিল। আয়দান থমকে পড়ল, অতঃপর সময় নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। প্রথমে দেখলো নিজের কবজিতে জড়িয়ে যাওয়া রমণীর দুর্বল মোলায়েম আঙ্গুলগুলো, তারপর মুখ তুলে তাকালো কম্পিত নয়ন মাঝে। থেকে যেতে বলছেন? মীরা শক্ত একটা ঢোক গিলল। জি। আমার থেকে যাওয়ার মূল্য যে অনেক, পরিশোধ করতে পারবেন? বিস্ময় এবং কিঞ্চিত চিন্তায় মীরার ঠোঁট জোড়া আধা ইঞ্চি ফাঁক হয়ে রইল। আয়দান লম্বা পা ফেলে এগুলো। রমণী তার কাজ সমান। নিজের গলা থেকে মাফলারটি খুলে নিয়ে তার গলায় জড়িয়ে দিতে বেগ পোহাতে হলো না আয়দানের। মীরা শুধু স্তব্ধ হয়ে দেখে গেল সবটা। তার দ্রুততর হৃদস্পন্দন কানে যেতে আনমনে তীর্যক হাসল আয়দান। ঝুঁকে এসে রমণীর চোখ বরাবর নিজের দৃষ্টি রেখে প্রায় ফিসফিসে এক গভীর কণ্ঠে শুধালো, মাই কিটেন, ক্যান ইউ পে আপ দ্য কস্ট? থেকে যাওয়ার বিনিময়ে কি চান আপনি? মীরার কাপা কণ্ঠের প্রশ্নে আয়দান অতি যত্নে তার চুলের গোছা গুছিয়ে কানের পিছনে গুজে দিল। ঝুঁকে এলো বেশ খানিক। জমে গেল মীরা। নিজের কপালে একজোড়া ঠোঁটের মৃদু ছোঁয়া টের পেল সে। প্রেম, আমার বিড়াল ছানার প্রেম, ডেড মি। হতভম্ব মীরা। কল্পনাতীত শব্দগুলো তার মাথায় যেন জট পাকিয়ে গেল। নিজের কানকে বিশ্বাস হলো না তার। শুধু নিষ্পলক চেয়ে রইল সে আয়দানের পানে। ছেলেটা হঠাৎ করে বজ্রপাতের মতন উদয় হয়েছে তার জীবনে, তোলপাড় ঘটিয়ে দিচ্ছে তার অন্তরের আঙিনায়। আর এখন যেন নিজের মায়াজাল বিছিয়ে সে সম্মোহিত করে ফেলতেছে মীরাকে। যে অনুভূতির নিশ্ছিদ্র জাল থেকে মুক্তি নেই মীরার। মীরা, তীক্ষ্ণ কণ্ঠে জোরালো ডাক কানে যেতেই সম্মোহনের জাল ছিঁড়ে গেল। চমকে উঠে পিছনে তাকাতে গেল মীরা। ঠিক তখনই নিজের কানের লতিতে ঠোঁটের স্পর্শ টের পেল। সঙ্গে অতি মৃদু ফিসফিস কণ্ঠস্বর তার সমস্ত শরীর জুড়ে অনুভূতির তরঙ্গ খেলিয়ে দিল। উত্তরের অপেক্ষায় থাকবো, বিড়াল ছানা। কুয়াশায় আচ্ছাদন ভেদ করে উদিত হলো সাবিন। দ্রুত পায়ে হেঁটে আসছে। মহাবিস্ময় নিয়ে বান্ধবীকে দেখে পরক্ষণেই পিছনে ঘুরে তাকালো মীরা, কিন্তু কোথায় আয়দানকে দেখতে পেল না। ছেলেটা যেন বাতাসের মাঝে গায়েব হয়ে গিয়েছে। কি ব্যাপার?
কাকে খুঁজছিস? আর সকালবেলা বাইরে একা একা কি করছিস? আমি তো বলেছিলামই চিন্তা না করতে, ফিরে আসবো আমি। মীরা কয়েক মুহূর্ত তব্দা খেয়ে কি যেন ভাবলো, তারপর মাথা ঝাঁকিয়ে দ্রুত জবাব দিল। কিছু না, পিঠা বিক্রি হচ্ছিল তো ভাবলাম যাই হাঁটতে গিয়ে কয়েকটা কিনে নিয়ে আসি। প্যাকেট দেখিয়ে সাবিন কোনো প্রতিবাদ করার আগে তাকে টেনে বিল্ডিং এর ভিতর এগুলো। মীরা কণ্ঠে গুরুগম্ভীর ভাব এনে বলল, তোর আজকে খবর আছে সাবিন, আমাকে না জানিয়ে না শুনিয়ে কোথায় চলে গিয়েছিলি তুই? আর এসব কি পোশাক পরেছিস? পার্টিতে গিয়েছিলি কোনো? একবারও বলিসনি, জানিস কতটা চিন্তায় ছিলাম। আমি কিন্তু ভীষণ রেগে আছি। চুপটি করে বকুনি শুনতে শুনতে সিঁড়ি বেয়ে উঠে নিজেদের বাসার দিকে এগুলো সাবিন। মীরার বকাঝকা মায়েদের চাইতে কোনো অংশে কম নয়। সাবিন বাইরের পোশাক পাল্টে টি শার্ট ট্রাউজার পরতে পরতেও সে নিজের গজগজ জারি রাখলো। টেবিলের উপর পিৎজা আর কেক বানানোর সরঞ্জাম সরিয়ে প্লেটে পিঠা আর পিরিচে চাটনি রাখতে রাখতে সে বলেই যাচ্ছে, আর দেখিস, আমি যদি তোকে আর একটা কোনো গোপন কথা বলেছি আমার, তুই সব সময় এমন করিস। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, আর তুই একা একা রাস্তায় ঘুরে বেড়াস। যদি আরো একটা অঘটন ঘটে তখন কি হবে শুনি? আমার কথার পাত্তা আছে কোনো? তোর জায়গায় একটা কলা গাছকে কথা শোনালেও এতক্ষণে আমার একটা পাকা কলা উপহার দিত। বলি হারিয়ে ফোনটাও রেখেছিস বন্ধ। আমাকে তুই ভাবিসটা কি? সকালে যদি ফোন না করতি আমি সত্যিই থানায় গিয়ে। মীরা, সাবিনের খানিকটা শীতল গলায় অবশেষে বিরতি দিল মীরা। বান্ধবী তার এগিয়ে এসে টেবিলে চেয়ার টেনে একেবারে শান্ত ভঙ্গিতে পিঠায় কামড় বসালো। অতঃপর জিজ্ঞাসা করলো, তোর মনে আছে বেশ কয়েক মাস আগে তুই আমার একবার ব্লাইন্ড ডেটের কথা বলেছিলি? প্রশ্নটি অপ্রাসঙ্গিক হলেও মীরা উত্তর দিতে কার্পণ্য করল না। চেয়ার টেনে বসে খানিকটা পুদিনা পাতার চাটনি মেখে চিতই পিঠা মুখে দিয়ে বলল, আর কয়েকটা ক্লাসমেট গিয়েছে, অনেকেই এখন এসেছে। তোকে তো বলেছিলাম, পাত্তা দিসনি। হঠাৎ জিজ্ঞাসা করছিস যে? সাবিন আস্ত একটা ভাপা পিঠা নিজের মুখে পড়ে কি যেন চিন্তা করলো। তারপর চিবিয়ে পানি দিয়ে খাবারটুকু গিলে নিয়ে আপন মনে বলে বসলো। আমার যাওয়া উচিত। মীরা বরফ হয়ে গেল। ড্যাব ড্যাব করে অবিশ্বাস নিয়ে তাকালো প্রাণের বান্ধবীর দিকে। কি? ব্লাইন্ড ডেট সেট কর মীরা, আমি ডেটে যাব। নির্বিকার জবাব সাবিনের। স্টুডেন্টদের টেস্ট শিটের ভার হাতে সামান্য চাপ প্রয়োগ করেছে, তবে তাতে বিশেষ ভ্রুক্ষেপ নেই জায়দানের। পায়ে পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলো সে। টেস্ট শিটের প্যাকেটটা হাত বদল করে ক্লান্তির এক নিঃশ্বাস ফেললো। মাথাটা ভীষণ যন্ত্রণা দিচ্ছে। অতি সত্বর কড়াতে তো কফি প্রয়োজন। জায়দান ফিরেছে? এখানে এসে বসো। এতক্ষণ যাবৎ তেমন কোনো খেয়াল না হলেও গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠস্বরটি জায়দানের সমস্ত মনোযোগ কেড়ে নিল। চশমাটা ঠিকঠাক করে সামনে তাকাতে দৃশ্যটি নজরে এলো। লিভিং রুমের সোফায় বসে আছেন জাফর আরেফিন। আরেফিন পরিবারের প্রধান এবং জায়দান আয়দানের বাবা। জাফর এই বাড়ির সদস্য, তা বিশ্বাস হতে চায় না। একই ছাদের তলায় বসবাস হলেও তার মুখদর্শনের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য স্ত্রী সন্তানদের হয় নেহায়েত কম। ব্যবসা সূত্রে জীবনের অধিকাংশ সময়ে তিনি ব্যয় করেছেন ঘরের বাইরে, শহরের বাইরে এবং দেশের বাইরে। এখনও তা চলমান। অতি গুরুত্বপূর্ণ কোনো আয়োজন কিংবা জরুরি দরকার বাদে পিতাকে বাড়িতে উপস্থিত পাওয়া নিজেদের হাতে চাঁদ ধরতে পারার মতোই অস্বাভাবিক। জাফর আজ একা নন, যা অস্বাভাবিকতার মাত্রাকে ছাড়িয়ে দিয়েছে বহুগুণ। তার ঠিক বিপরীত প্রান্তে বসে থাকা মানুষটিকে চিনতে জায়দানের বেগ পোহাতে হলো না। তাকবীর হোসেন, সাবিনের বড় চাচা এবং আহানের পিতা। জায়দানের মাঝে কোনো পরিবর্তন হলো না। অত্যন্ত ধীরে সে এগুলো। প্রশান্ত নয়নে ফুটল অনুভূতিহীনতা। সারাদিন ক্লাস, লেকচার এবং মিটিংয়ের পর যে ক্লান্তিটুকু ছিল তাও বিদায় নিয়েছে শীতলতার আড়ালে। রোজিনাকে হাতের জিনিসপত্র ধরিয়ে দিয়ে রুমে রেখে আসার নীরব আদেশ দিয়ে জায়দান পিতার পাশে সামান্য দূরত্ব রেখে বসল। আসসালামু আলাইকুম আঙ্কেল। অল্প একটু মাথা দুলিয়ে সালাম গ্রহণ করে নিলেন তাকবীর। পাল্টা জবাব উচ্চারণ করলেন না। টেবিল থেকে গরম চায়ের কাপ তুলে নিয়ে দীর্ঘ এক আয়েসি চুমুক দিলেন জাফর। অতঃপর চিবুকের আতপাকা দাড়ি জুড়ে হাত বুলিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় শুধালেন, তুমি আহানকে মেরেছো? সত্য নাকি মিথ্যা? জাফর মানুষটা কোনো কালই ভনিতা করেন না। ব্যবসায়ী মাত্রই এক কথার মানুষ হতে হয়, এমনটাই বিশ্বাস এবং শিক্ষা তার। জায়দান পিতার সরাসরি প্রশ্নে বিন্দুমাত্র সময় না নিয়ে উত্তর করল, জি। ওই মেয়েটার জন্য? তোমার কি মনে হয় তুমি ভুল করেছো? না, প্রয়োজন পড়লে আবার করব। পিতা পুত্রের মাঝে এমন বাক্য বিনিময় তাকবীরকে বিস্মিত করল। নিজের সোফায় শির দ্বারা টান টান করে বসে রুক্ষ নজরে তিনি দেখলেন জাফরকে। আপনার ছেলে আপনার সামনে এমন বেয়াদবি করেছে। আপনি কি আপনার ছেলের দালাল নাকি পোষা উকিল?
জাফরের প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে গেলেন তাকবীর। চোখ পিটপিট করে বললেন, মানে? আপনার কিংবা আমার ছেলে কেউই কিডন্যাপ গার্ডেন পড়ুয়া বাচ্চা না যে তাদের মধ্যকার ঝামেলাকে বাপ পর্যন্ত গড়াতে হবে। আন সেটা বাপ পর্যন্ত গড়িয়েছে, এর অর্থ আপনার ছেলে আদতে মেরুদণ্ডহীন। মিস্টার আরফিন, আমি আপনার কাছে অসম্মানিত হতে আসিনি। তাকবীর ভারিক্কি কণ্ঠে গর্জে উঠলেন। দুহাত হাঁটুর উপর মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমি এসেছি যেন এই ঝামেলা ভবিষ্যতে আমাদের ব্যবসায়িক কিংবা পারিবারিক সম্পর্কে কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে, সেই কারণে। কিন্তু আপনার কথা শুনে আমি বুঝে গেলাম আদতে স্বাতী রক্ষায় আপনার কোনো আগ্রহ নেই। আমি চাইলেই আপনার বড় ছেলের বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। জাফর মৃদু হাসলেন। তার হাসিটুকু ভীষণ অশুভ ধাঁচের দেখালো। এক হাঁটুর উপর অপর হাঁটু তুলে খানিক বরেদি ভঙ্গিতে বসে পা দোলাতে লাগলেন। মামলা করবেন? করুন। তাকবীর শক্ত একটা ঢোক গিললেন আর চোখে জায়দানের দিকে তাকালেন। যে এখন অব্দি নিঃশব্দে বসে আছে, তাকে বিশেষ কিছু জিজ্ঞাসা করা না হলে সে কিছু বলার অবধি প্রয়োজন বোধ করছে না। ছেলের উপর এত বিশ্বাস নাকি আপনার? মোলায়েম হাসলেন জাফর। পা দোলানো থামিয়ে সামান্য ঝুঁকে জানালেন, মিস্টার হোসেন, জায়দান এক কথার মানুষ। ও যা করে এবং বলে তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। আমার বড় ছেলে কোন পর্যায়ে গিয়ে আপনার ছেলের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে তা বুঝতে আমার কোয়ান্টাম মেকানিক্স জানার দরকার নেই। আমাদের মধ্যকার সম্পর্ক এর চাইতেও খারাপ হওয়ার আগে আমি উপদেশ দেব, প্লিজ নিজের রাস্তা দেখুন। বাদবাকি মামলা হানির কথা যা বললেন তার যথোপযুক্ত মূল্য আপনার বাড়িতে পৌঁছে যাবে। এরপরেও বসে থেকে নিজেকে অপমানের কোনো অর্থ হয় না। তাকবীরও ব্যক্তিবান মানুষ। শটান হয়ে দাঁড়িয়ে পড়লেন। ভদ্রতার খোলসের আড়ালে লুকিয়ে রাখলেন নিজের ক্রোধকে। তবে সেই জ্বলন্ত ক্রোধের আজ ঠিকই বাদামি চোখের অধিকারী পিতা পুত্র উভয়ের গায়ে গিয়ে লাগলো। ছোট্ট একটা সরি হয়তো আজ সব কিছুর সমাধান করতে পারতো মিস্টার আরফিন। এতটুকুই। তাকবীর আর দাঁড়ালেন না। ভ্রু কুঁচকে অসহনীয় এক দৃষ্টিতে এক নজর জায়দানকে দেখে উল্টো ঘুরে গেলেন। তার সঙ্গে আসা তার অ্যাসিস্ট্যান্ট এতক্ষণ যাবৎ এক কোণে চুপটি করে দাঁড়িয়ে সব দেখছিল। ছেলেটাকে সাথে নিয়ে দরজা খুলে তিনি বেরিয়ে গেলেন বাড়ি থেকে। তাকবীর চলে যেতে জায়দান নিঃশব্দে সোফা ছেড়ে উঠে গেল। গা থেকে জ্যাকেট খুলে নিয়ে বাহুতে ঝুলিয়ে ডাইনিং টেবিলের দিকে এগুলো। এক গ্লাস পানি ঢেলে চেয়ারে বসে চুমুক দিল। তুমি সাবিনার সঙ্গে মেলামেশা আরম্ভ করেছো? জাফরের শীতল কণ্ঠস্বর ধ্বনিত হলো। কিছুক্ষণ পূর্বের কণ্ঠস্বরের সঙ্গে সম্পূর্ণ বেমানান এই আওয়াজ। জায়দান এই আওয়াজের সাথে খুব ভালোভাবে পরিচিত। ধীরে সুস্থে সে গ্লাসের পানিটুকু পান করলো। পিতার কথার কোনো প্রতিউত্তর করলো না। জাফর মাথা ঘুরিয়ে ছেলেকে দেখলেন খানিকক্ষণ। তারপর টেবিল থেকে লাইটার তুলে একটা সিগারেট জ্বালালেন। সংক্ষিপ্ত এক টানে বাতাসে ধোঁয়া ছাড়তে হালকা মাদকীয় গন্ধ ছড়িয়ে পড়ল নিস্তব্ধ লিভিং রুম জুড়ে। মেয়েটাকে জড়িয়ে যেন তোমার নাম আর আমার কানে না আসে, ক্লিয়ার? জি আব্বু। তোমার আম্মু জানলে অনেক হম্বিতম্বি করবে। সে যাকে পছন্দ করেছে তার উপর মনোযোগ দাও। যেহেতু তার সাধ্যের বৌমা, আশা রাখা যায় এবার সংসারটা টিকে যাবে। হুম। জাফর উঠে গেলেন। জায়দানকে আর ফিরে দেখলেন না। নিস্তলার অন্য পাশে তার সুঠাম চফর দীর্ঘ অবয়ব আড়াল হয়ে গেল। লিভিং রুম জুড়ে রয়ে গেল শুধু সিগারেটের ঘ্রাণ এবং একাকী জায়দান। আমার শাশুড়ি জেসমিন ক্রোশেটের কাজে দারুণ পারদর্শী। উলের সুতো দিয়ে নকশা কাটা পোশাক তৈরিতে তার জুড়ি মেলা ভার। তার প্রতি হাজার ক্রোধ থাকলেও এই একটা গুণ আমি খুব পছন্দ করতাম। সেদিনও ছিল কনকনে এক ঠান্ডার দিন। সকাল থেকে আকাশটা গুমট বাঁধা মেঘে আচ্ছন্ন। শৈত্যপ্রবাহ চলছিল, তবে আভিজাত্যের দেয়ালে শীত কিংবা গরম নিয়ন্ত্রণ করা অতীব সহজ। হিটার এবং নতুন ইনস্টল করা ফায়ারপ্লেসের তাপে ঘরে উত্তাপ সহনীয় পর্যায়ে। 2 তলার সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নিচে নেমে এলাম আমি। প্রয়োজন ছাড়া সকাল 10টার আগে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই বললেই চলে। এই শীতে কম্বলের নিচে শীত ঘুম দেওয়ার চাইতে আরামের আর কিছুই নেই। আমিও হেলে দুলে 11টার দিকে ক্ষুধা টানে হায়নার মতো খাবার গিলতে বেরিয়েছি। লিভিং রুমে জায়দান ইউনিভার্সিটির জন্য পুরো দস্তুর তৈরি সে। পরনে সাদা শার্ট, চেক টাই এবং কালো স্যুট। চশমার আড়ালে বাদামি চোখ জোড়া মনোযোগী। টি টেবিলের উপর হাঁটু গেড়ে বসে জেসমিনকে কিছু করতে সাহায্য করছে স্বামী আমার। কৌতূহলী হয়ে পায়ে পায়ে এগিয়ে গেলাম। প্রসেট করে
তৈরি করা দুটো সোয়েটার, তার দুর্দান্ত হাতের কাজ, সাদার উপরে কালো এবং কালোর উপরে সিলভার সুতোর বুনন। গত কয়েকদিন যাবৎ জেসমিন সারাদিন সারা রাত এক করেই এই মহাকার্য সম্পাদন করেছেন। শীত আসলেই নাকি তিনি সন্তানদের জন্য সোয়েটার তৈরি করতে বসেন। এটা নাকি একটা অলিখিত সংস্কৃতি এই পরিবারের। সোয়েটার দুটো সুন্দর করে ভাঁজ করে প্যাকেটে ভরছেন জেসমিন। জায়দান কার্ডবোর্ড বক্সে সেগুলো ভালো করে স্কচ টেপ দিয়ে মুড়িয়ে দিচ্ছে। সে থেকে নেমে গিয়ে এগিয়ে গেলাম আমি। মা ছেলের কথোপকথন কানে গেল। যে ঠান্ডা পড়েছে এই বছর, আমার বাচ্চাটা খুব মিস করছে আমাকে। জলদি পাঠানোর চেষ্টা করো। এয়ার মেইলে যেতে খানিকটা সময় লাগবে আম্মু। আমি চেষ্টা করব। কথা বলে আজকের মধ্যে শিপিং কার্টে যেন উঠিয়ে দেওয়া যায়। কোমরে হাত দিয়ে মহা আগ্রহে দেখতে লাগলাম। আমি বলে উঠলাম, কালোর উপর সিলভারের কাজটা সুন্দর, জায়দানকে কালোয় ভালো মানায়। এটা তুমি নাও জায়দান। আমার কথা শুনে জেসমিন এবং জায়দান দুজনেই থমকে গেল। জেসমিন আমায় এমন এক দৃষ্টিতে দেখলেন যেন আমি ওনাকে এক গালমন্দ করেছি। অবাক হয়ে ভ্রু তুলে শুধালাম, ভুল কিছু বলেছি নাকি? মাই ওয়াইফ, এগুলো আয়দানের জন্য লন্ডন পাঠানো হবে। জায়দান নির্লিপ্ত জবাব দিল। স্কচ টেপ দিয়ে দ্বিতীয় বক্সটিও সে সুন্দর করে পেঁচিয়ে ফেললো। আমি ফ্যাল করে চেয়ে রইলাম কিছুক্ষণ। তারপর শাশুড়িকে জিজ্ঞেস করে বসলাম, দুটোই পাঠিয়ে দিচ্ছেন? জায়দানাটা কোথায়? জেসমিনের চেহারায় ক্ষোভের কালো ছায়া পড়লো। তোমার স্ত্রীকে এত বেশি কথা বলতে মানা করো। সকাল পেরিয়ে দুপুর হতে বসেছে, ওনার এখন খবর হয়েছে। আবার এসেছে ওকালতি করতে, যেন সম্পত্তির ভাগ বাটোয়ারা হচ্ছে এখানে। এমন ভাবে স্বামীর ভাগ বুঝে নিতে এসেছে। আমি তো শুধু বলতে পারলাম না। এর আগেই জায়দান উঠে দাঁড়ালো, আমার কাঁধে হাত রেখে সামান্য দূরে সরিয়ে নিয়ে দু হাতে আলতোভাবে আমার মুখ ধরে বলল, আমার ছোট ভাইটা বিদেশে একা একা থাকছে। আম্মু আয়দানকে ছেড়ে এতদিন দূরে থাকিনি কখনো, তাই মন পড়ছে। আমি তো আম্মুর কাছে আছি। কিন্তু জাহেদান, আমার আজকের স্কেজুল প্যাকড, এক্ষুনি বেরোতে হবে। তুমি নাস্তা করতে বসো। গতকাল রাতেও তেমন কিছু খাওনি, শরীর খারাপ করবে। আমি আসছি। বি গুড মাই ওয়াইফ। ঝুঁকে আমার ডান গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে জায়দান সরে গেল। জেসমিন বক্স দুটো শপিং ব্যাগে ভরে প্রস্তুত করে ফেলেছেন। আমি বিহ্বল হয়ে দেখলাম। জানি বিষয়টা তেমন কিছুই নয়, তবু মনের ভেতর কেমন যেন খুঁতখুত করতে লাগলো। ডাইনিং টেবিলের রোজিনা খাবার গরম করে এনে বেড়ে দিচ্ছে আমার জন্য। আমি আনমনেই চেয়ারে বসে পড়লাম। রোজিনা ছোটবেলা থেকেই এ বাড়িতে কাজ করেছে শুনেছি। চায়ের কাপে চুমুক দিতেই মেয়েটা মৃদু আছে বলল, ম্যাডাম বছর বছর ছোট ভাইজানের জন্য সোয়েটার বানাই। এটা নতুন কিছু না, এত চিন্তা করেন না আপনি। থমকে গেলাম আমি। ঝট করে মাথা কাত করে রোজিনাকে দেখলাম। মানে জায়দান আম্মু ওর জন্য কোনোদিনও কিছু বানায়নি? রোজিনা খানিক ইতস্তত করলো, তারপর মাথা দুলিয়ে উত্তর করলো, না, অন্তত আমার দেখার মধ্যে না। ওর ভাই বিদেশ যাওয়ার আগেও? তার আগেও। ম্যাডামের নাকি অনেক হাত ব্যথা করে, তাই বেশি সোয়েটার বানাতে পারে না। এইটুকুই। আমি আরো প্রশ্ন করতে চাই, টের পেয়ে রোজিনা সটকে পড়লো। হতবাক হয়ে বসে থাকলাম আমি নিজের জায়গায়। জায়দান তো জেসমিনের বড় সন্তান, তাই নয় কি? তাহলে সন্তানদের প্রতি নিবেদনে এত বিভেদ কেন? সারাদিন আমি কেন যেন আর কোনো কাজে মনোযোগী দিতে পারলাম না। নিজের রুমে বসে শুধু আপন মনে কি যেন ভেবে গিয়েছি আমি। অপেক্ষা করেছি অর্ডারের ডেলিভারি আসার। সন্ধ্যার দিকে ডেলিভারি আসতেই নাচতে নাচতে বক্স নিয়ে আমি হাজির হলাম শাশুড়ির ঘরে। জেসমিন তখন আরাম কেদারায় শরীর এলিয়ে সন্ধ্যার চা হাতে টিভিতে হিন্দি সিরিয়াল দেখছেন। আমি ভেতরে পা রেখে রহস্যময় কণ্ঠে বলে উঠলাম, আম্মু দেখুন তো, আমি আপনার জন্য কি এনেছি। ধরফড় করে সোজা হয়ে বসে জেসমিন আমার দিকে তাকালেন। তার ঘরে আমি খুব সহজে পা রাখি না বোধ হয়। তিনি যে চরম বিস্মিত বুঝতে বাকি রইলো না আমার। বিনা অনুমতিতে সুরসুর করে ভেতরে ঢুকলাম আমি। হাতের বক্স টেবিলে নামিয়ে ভেতর থেকে বের করে আনলাম গাঢ় খয়েরি বর্ণের বেশ কত ক্রিমের উলের বান্ডেল। এসব কি? ভ্রু উঁচু করে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়লেন জেসমিন। আমি ধপাস করে বিছানায় বসে পড়লাম। হাঁটুর উপর হাঁটু তুলে বসে চিবুকে হাত ঠেকিয়ে ঝুঁকে এলাম আমি। তীর্যক হাসি মাখা ঠোঁটে জবাব দিলাম, ছোট ছেলের জন্য 2 দিনে দুটো সোয়েটার বানাতে হাত ব্যথা না হলে বড় ছেলের জন্য একটা বানিয়ে দিতে সমস্যা না হওয়ার কথা না, তাই না আম্মু?
জেসমিন সেদিন এমন এক ভঙ্গিতে আমায় দেখেছিলেন যা আমি আজ অব্দি ভুলতে পারিনি। কি ছিল জননী নয়ন মাঝে ব্যাখ্যার অতীত। আজ হঠাৎ করে এই অতীতের কথাগুলো কেন যেন মনে পড়লো আমি জানি না। ওই স্মৃতিটুকু কেন ভেসে এলো তাও অন্তরের অজানা। হয়তো আমার মন মস্তিষ্ক দুটোই জায়দানের দ্বারা ভীষণ মাত্রায় প্রভাবিত হয়ে আছে। বিবাহিত জীবনে দেখা সবকিছু ঘুরপাক খেয়ে সূত্র মেলাতে চাইছে, অথচ মাতৃভক্তি এবং মাতৃ উপেক্ষার সূত্রটা কিছুতেই মিলছে না। সময়টা পড়ন্ত বিকেল। সারাদিনের হুলস্থুল বিজনেস আর ডেলিভারি কাজকর্ম সামলে আমি এসেছি বনানী। বেশ কয়েকটা জায়গায় কথাবার্তা হয়েছে। একটা আমার আর মীরার পছন্দও হয়েছে। নতুন বছরের সঙ্গে সঙ্গে নতুন যাত্রা শুরু করার পালা এবার। দ্য ভাইরাল পিৎজা স্টেশন এবার শুধুমাত্র অনলাইনে নয়, ধুমধুমার ব্যবসা করে বাস্তবেও। দোকান ভাড়ার প্রয়োজনীয় কিছু কাগজপত্র হাতে আমার, সেগুলো কাঁধের ব্যাগে ভরে নিয়ে একটা সিএনজি ভাড়া করলাম। ভেতরে চেপে বসে পরনের জিন্সের পকেট থেকে সদ্য কেনা সস্তা চাইনিজ মডেলের নতুন ফোনটা বের করলাম। আগের ফোন ভেঙে গিয়েছে সেদিন মিছিলের বাসায়। আজ আমার বেশভূষাও সামান্য পরিবর্তন হয়েছে। সাধারণ টি শার্টের বদলে হাঁটু অব্দি লম্বা হলুদ ফ্রক এবং জিন্স পরেছি। চুলগুলো খুলে রাখা, চেহারায় হালকা মেকআপ। মোবাইলের সেলফি ক্যামেরা দেখে দেখে ঠোঁটে খানিকটা লিপস্টিক লাগিয়ে নিলাম। নিজেকে দেখলাম তেমন একটা খারাপ লাগছে না। আজ আমার ব্লাইন্ড ডেটের দিন। সিএনজি গন্তব্যে যেতে যেতে ফোনে আমার ডেটের মেসেজটি শেষবারের মতো দেখে নিলাম আমি। ব্ল্যাক ব্যাগি জিন্স, সাদা হুডি, পেছনে টম এন্ড জেরির কার্টুন থাকবে আর মাথায় এম অক্ষর লেখা ক্যাপ থাকবে। টেবিল 2 রাইট কর্নার। ডেটের বেশভূষার বিবরণ মাথায় গেঁথে নিলাম। যেহেতু কেউ আগে থেকে একে অপরের সঙ্গে পরিচিত নই, তাই সতর্কতা অবলম্বন। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম এক অভিজাত ক্যাফে। বোর্ডে এলইডি স্টাইলে জ্বলজ্বল করছে নাম, ল্যাটে অ্যান্ড লাভ। লাভ, ভালোবাসা। বাঁকা হাসলাম আমি। অনুভূতিটা আমার কাছে বর্তমানে কৌতুক বাদে আর কিছুই না। ভাড়া মিটিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে ক্যাফেইনের মিষ্টি তেতো ঘ্রাণ নাকে এসে ঠেকলো। আশেপাশে টেবিল জুড়ে যারা বসে আছে অধিকাংশ কপোত-কপোতি। মডার্ন ডেটিং এর জন্য একেবারে আদর্শ স্থান যাকে বলে। ব্লাইন্ড ডেটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এই প্রথমবারের মতো আমার বুকের ভেতর কেমন যেন করে উঠলো। অনুভূতি বুঝে ওঠা দায়। দীর্ঘ প্রশ্বাস টেনে সান্ত্বনা দিলাম আমি নিজেকে। অপরপক্ষ পারলে আমি কেন পারবো না? আর তাছাড়া এটা শুধু জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নয়, নিজের কাছে নিজেরই কিছু প্রমাণ করার প্রয়োজন আছে আমার। সেই প্রয়োজনে এই সিদ্ধান্তের কোনো বিকল্প কিছুই নেই। আশেপাশে তাকাতে তাকাতে এগোলাম। বর্ণনা মিলে যায় কার সাথে দেখতে লাগলাম আমি। ডান পাশে শেষের দিকে প্রথম টেবিলের পর দ্বিতীয় টেবিলে নজর আটকালো। ওই তো, সাদা হুডি, টম এন্ড জেরি ক্যাপ। সন্দেহ নেই কোনো। তবুও ফোন থেকে প্রাপ্ত নাম্বারটাতে কল করলাম। টেবিলে বসা বান্দাই নিজের পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। হ্যালো। পেয়েছি আপনাকে। সে পাল্টা কিছু বলার আগেই ফোন কেটে এগিয়ে গেলাম সোজা। লোকটাও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। যে মুহূর্তে আমি কাছে গিয়ে দাঁড়ালাম সেই মুহূর্তেই সে পেছনে ফিরে তাকালো। ওহ, আপনি? তার ঠোঁট গলে শব্দ দুটো বেরিয়ে যেন হারিয়ে গেল বাতাসে। জমে গেলাম আমি সম্পূর্ণ। স্তব্ধ হয়ে চেয়ে থাকলাম অপর পক্ষের দৃষ্টি প্রসারিত, চেহারায় চাপা আতঙ্ক এবং অবিশ্বাস। বুকের ভেতর স্পন্দন জোরালো হলো আমার। হতবিহ্বল কণ্ঠে বলে উঠলাম, মিসি। সাবিন। হতবাক হয়ে একে অপরের দিকে চেয়ে থাকলাম দুজন। মিসিরের হাতে তাজা ডালিয়ার তোড়া, লাল টকটকে বাঁধা সিল্কের ফিতা দুটো দুলছে বাতাসে। চোখ পিটপিট করে সেদিকে তাকিয়ে পরক্ষণে বান্দার মুখের দিকে চাইলাম আমি। আবারও মীরার বর্ণনা মনে এলো। আর্কিটেকচারাল ফার্মের মালিক। হুমায়ুন আহমেদের লিখিত চরিত্রের নামের সঙ্গে মিল রয়েছে তার। তখন যদি মনোযোগ দিতাম হয়তোবা আগেই অনুমান করতে পারতাম। দিস ইজ পিওর কোইন্সিডেন্স। আমি জানতাম না, আই সোয়ার। হড়বড় করে বলে সামান্য টলে উঠলো মিসির। বোধহয় তার জন্য ঝটকাটা বেশিই ছিল। সহসাই দুবাহু বাড়িয়ে তাকে ধরে ফেললাম। ফুলের তোড়া হাত ফসকে পড়ে যাওয়ার আগে এক হাতে ধরে ফেললাম আমি। কাকতালীয় শব্দটায় যেন আজ আমার সঙ্গে রসিকতা করতে নেমেছে। ক্যাফের ভেতর আগমন ঘটলো আরো এক দম্পতির। রমণীর খিলখিলে হাসির আওয়াজ ভীষণ পরিচিত। মাথা কাত করে তাকালাম। সবুজ শাড়ি পরনে সুদর্শনা লাবণ্যময়ী আরওয়া। হাতের মাঝে ধরে রাখা পুরুষালী বাহু সঙ্গ দেয়া বাদামি কালো স্যুট পরিহিত নির্লিপ্ত চেহারা প্রফেসর। আমার কুল খানির দাওয়াত রইল সাবিন। মিসিরের কাঁপা কাঁপা ভয়ার্ত কণ্ঠস্বরে তার দিকে তাকালাম। পরক্ষণে আমাদের উভয়ের দৃষ্টি গিয়ে
পড়লো সদ্য আগত যুগলদের উপর। আমার কবজি পাকড়াও করে মিসির টানলো, কিন্তু এক চুলও নড়লাম না আমি, বরং অপর হাতে মিসিরের হুডি আঁকড়ে ধরে ভ্রু কুঁচকে বললাম, লুকাবো কেন? তুমি আর আমি কি চোর নাকি ডাকাত? সাবিন, তুমি আমার আজকে ডেট মিসির, কথা শেষ। এখন তুমি যেই হও না কেন, আই ডোন্ট কেয়ার, ওকে? মিসিরের চেহারায় ভীষণ বিস্ময় ফুটলো। বেচারা কাঁচুমাচু মুখে সংকোচ নিয়ে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সম্ভব হলো না। উৎফুল্ল মেয়েলি কণ্ঠস্বরটি আমাদের মাঝে বাদ সাধলো। আরে সাবির, আর গলার স্বর চিনতে আমার একটুও সমস্যা হলো না। অন্তিমবারের মতো মিসিরের দিকে তাকালাম, চোখের ইশারায় শাসালাম লোকটাকে, অতঃপর ঠোঁটে মহা উৎসাহের হাসি ফুটিয়ে পেছনে ঘুরে তাকালাম। একেবারে মুখোমুখি দণ্ডায়মান আরওয়া আর জায়দান। মিস আরওয়া ম্যাম, কি কাকতালীয় দেখা আমাদের। হ্যাঁ আমি তো আপনাকে দেখে চমকে গিয়েছি, শুরুতে বিশ্বাসই হতে চাইনি। কেমন আছেন? এই তো অসাধারণ। আপনিও নিশ্চয়ই ভালোই আছেন। ওয়েল, দেখে বোঝা যাচ্ছে ডেটে এসেছেন বুঝি। মৃদু হাসলো আরওয়া। জায়দানের বাহুতে হাত বুলিয়ে মাথা দুলিয়ে সম্মতি জানালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।